আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। গণহত্যা ও গুমের ঘটনায় ফোন কল রেকর্ড সহ ডিজিটাল আলামতের সত্যতা যাচাইয়ে সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা অভিযুক্ত যাত্রাবাড়ী পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়ী থানার কনস্টেবল আকরামকে গ্রেপ্তার দেখে হাজির করার নির্দেশও ট্রাইব্যুনালের। এদিকে ট্রাইব্যুনালে মামলা করেছে শহীদ আবু সাইদের পরিবার। বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। ফ্যাসিবাদী শাসন আমলে গুম, খুন ও জুলাই গণহত্যা মামলায় নানা আলামত সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। সেই পথেই ফোনের মেসেজ, কল রেকর্ড, ভিডিও, অডিও সহ নানা ডিজিটাল আলামতের বিশাল সংগ্রহ করেছে তারা। ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ও বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা এসব আলামত সাক্ষ্য হিসেবে প্রতিষ্ঠার জন্য ফরেনসিক পরীক্ষা দরকার বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বাংলাদেশের সার্টিফাইড অথরিটিস আমাদের সিআইডি, সেখানে তারা এই ডিজিটাল এভিডেন্সগুলো সার্টিফাই করেন যে এটা আসলে সঠিক কিনা, এটা সঠিক জায়গা থেকে রেকর্ডেড হয়েছে নাকি এটা ভুয়া, অথবা এটা কোনো এআই দিয়ে বানানো কিনা। এই যে বিষয়গুলো, এটাকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া আদালতে উপস্থাপনযোগ্য হয় না। এটা জাতীয় আইনে এবং আন্তর্জাতিক আইনে এই বিধানটা আছে। সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। রংপুরে মামলা হলেও এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। তার বড় ভাই রমজান তিনি আসছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল, যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে, তার পাশে থেকেছে, যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী, তারাও এসেছে সাথে এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ বন্ধুকে সরিয়ে নেবার সময় গুলি করে হত্যা করা হয় রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভুইয়ার ছেলে ইমাম হাসান তাইমকে। আর গাজীপুরের কোনাবাড়িতে শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয় কলেজ ছাত্র হৃদয়কে। এ হত্যায় অভিযুক্তদের গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। প্রোডাকশন ওয়ারেন্ট বলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম, ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ 20/1/2025 তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক, শেখ রেহানা, রেদওয়ান সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছেন এবং শেখ রেহানা তার পরিবারের সদস্যরা তথ্য গোপন করে প্লট নিয়েছেন। আতিকা রহমানের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে প্লট নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ রেহানা, তার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে মামলা করেছে দুদক। তাদের সহযোগিতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মামলায় আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, তার মেয়ে জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 15 জন আসামির বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মহাপরিচালক বলেন, খালা শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে টিউলিপ সিদ্দিক অবৈধ সুবিধা নিয়েছেন। বিদেশি নাগরিক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দেওয়ার অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 16 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও 33টি ব্যাংক অ্যাকাউন্টে 144 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে 4টি ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজে এই নিয়ে বিতর্ক থাকতে পারে না। সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। আদালত বলেন, আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরা সহজ করার জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গত বছরের মে মাসে নির্ধারিত সময়ে যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দিতেও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাই কমিশনার জানান, এই বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের যৌথ কারিগরি কমিটি গত 31 ডিসেম্বর কুয়ালালামপুরে একটি সভা করে। এই সংক্রান্ত আরেকটি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন, একা হাঁটাচলাও করতে পারছেন। তার শারীরিক পরীক্ষার রিপোর্টও আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। লন্ডনের ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল দ্য ক্লিনিকে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভর্তি হওয়ার পর তার শারীরিক অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল ইতোমধ্যে আসতে শুরু করেছে, সেগুলো ইতিবাচক। বেগম জিয়া বিভিন্ন মেডিকেল কার্যক্রমগুলি ওনার রিপোর্টগুলি কালেকশন করা হচ্ছে এবং ওই রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে, স্টেপটা কি নেওয়া হবে, এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, দেয়া হচ্ছে ফিজিওথেরাপি। লন্ডন ক্লিনিকে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে কার্ডিওলজিস্ট ও নেফ্রোলজিস্ট সহ যুক্তরাজ্যের সুনামধন্য 5-6 জন চিকিৎসকের টিম নিয়মিত তার চিকিৎসা করছেন। সব পরীক্ষা নিরীক্ষার ফল পাওয়ার পর 2-1 দিনের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়া ক্লিনিকের ভেতর একা একা হাঁটাচলা করছেন। পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবেও উৎফুল্ল আছেন। তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের 3 কন্যা এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান হাসপাতালে খালেদা জিয়ার পাশে থাকছেন। মায়ের জন্য প্রতিদিন বাসা থেকে খাবার নিয়ে যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে গত 8 জানুয়ারি লন্ডনের দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। নাজিফ ফরাইসি, RTV, ঢাকা। বিএনপির সঙ্গে জামাতের কোনো বিরোধ অনুভব করেন না বলে জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য দেখা শেষে এই কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয় পরিদর্শন ও নেতাদের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফের্নান্দো ডায়াস ফেরেস। এ সময় নতুন বাংলাদেশে বাণিজ্য সহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক করণীয় বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়েও কথা হয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation.
সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি সদস্যদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সঙ্গে যোগ দিয়েছেন দুদেশের সাধারণ মানুষ। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে 2010 ও 2021 সালের দুটি চুক্তির বিষয় আলোচনা এসেছে। স্থানীয়রা বলছে, পূর্বের চুক্তি সম্পূর্ণ না করে নতুন করে কাজ নয়। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। গেল 10 জানুয়ারি আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শূন্যরেখা বা নোম্যান্স ল্যান্ডের ভিতরে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে বিএসএফ। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুই দেশের স্থানীয়দের মধ্যে। শনিবারও পাটগ্রামের গাটিয়ারভিটা সীমান্তে শূন্যরেখার ভিতরে ল্যাম্পপোস্ট স্থাপনের চেষ্টা করে ভারত। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সরে যায় বিএসএফ। স্থানীয়রা অভিযোগ করেন, হাসিনা সরকারের পতনের পর সীমান্তে নিজ কৃষি জমিতে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এটা তো পুরোপুরি অন্যায়, আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই। আমাদের বেড়া দিয়ে ধরছে, ওরা কিন্তু ওই যে বেড়া বিএসএফ খাড়াইয়া আছে আর পাবলিকও লাগিয়ে দিচ্ছে। দিনমজুর এবং কৃষক ভাইদের তারা কোনো কাজ করতে দিচ্ছে না। বেড়া কাটা যে হিসাব দেখছে এই যেহেতু আমাদের বোর্ডার গদি হাঁটা মুশকিল আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ বলছে 2010 সালের চুক্তি অনুযায়ী আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার শূন্যরেখা বরাবর কাঁটাতার দিতে পারবে। এই চুক্তির আলোকেই বেড়া দেওয়ার কথা বিজিবিকে জানিয়েছে বিএসএফ। তবে দুই দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে। দুই পক্ষ সম্মত হয়েছে যে এখানকার উত্তেজনা কমে আসে, সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। বিজিবি বলছে 2021 সালে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গুরপোতা দহগ্রাম এলাকার অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন না হলে ভারতও কাঁটাতার দিতে পারবে না। ইমরুল কায়েস, RTV। সীমান্ত ইস্যুতে দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করেছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, দিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। এর আগে রোববার বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানায় ঢাকা। এরপর তিনি বাংলাদেশের উপ হাই কমিশনারকে তলব করল দিল্লি। দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। সচিবালয়ের সামনে অবস্থানকালে দাবি পূরণের আশ্বাস পেলে সংবাদ সম্মেলনে একথা জানায় শিক্ষার্থীরা। বলেন, আমাদের 3টি দাবির মধ্যে 2টি মেনে নেওয়া হয়েছে, তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবার মন্ত্রণালয়ের সভা থেকে আসা সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি তারা একদম স্পষ্ট বলে দিয়েছে। আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট সুরাহা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে। চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতি প্রাপ্তরা। সকাল থেকে সচিবালয়ের বাইরের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। বিকেলে এক ব্রিফিংয়ে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতি প্রাপ্তরা। চাকরি পুনর্বহালে সচিবের আশ্বাস বাস্তবায়নের আহ্বান জানান ক্যাডেট সাব ইন্সপেক্টররা।
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চান পাকিস্তান ও বাংলাদেশের ব্যবসায়ীরা। সেক্ষেত্রে ভিসা জটিলতা নিরসন ও সরাসরি ফ্লাইট চালুর গুরুত্ব উঠে আসে। সোমবার এফবিসিসিআই এর সঙ্গে সফররত পাকিস্তানের এফবিসিসিআই এর ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠকে এইসব নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, বাণিজ্যিক সম্পর্কে প্রতিযোগী নয়, সহযোগী হতে হবে দুদেশকে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূত্র ধরেই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চান পাকিস্তানি ব্যবসায়ীরা। Moreover, the visa conditions have been relaxed by both countries. I would like to say that it is time for the business community to come forward to promote trade ties. There is political will on two sides, and our governments are fully supporting initiatives of business community. At this August Business Forum on bilateral economic and trade relations between Pakistan and Bangladesh. In fact, the very purpose of our visit is to do business and trade with Bangladesh. HMPV প্রতিরোধ ভয়াবহতার দিক দিয়ে মোটেও করোনার মতো নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি, তাই আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সচিবালয়ে তিনি বলেন, এই ভাইরাসে মহামারী হওয়ার কোনো লক্ষণ নেই, স্বাভাবিক সতর্ক থাকলেই প্রতিরোধ করা সম্ভব। ডক্টর সাইদুর রহমান বলেন, কোনো ভুল তথ্য ছড়ানো যাবে না। শেখ মেহেদী আকিব জাভেদের বোলিং নৈপুণ্যে রোমাঞ্চকর ম্যাচে জয় নিয়ে বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়েছে সোহানের দল। টস জিতে আগে ব্যাট করে খুশদিল ইফতেখারদের ইনিংসে ভর করে ৫ উইকেট ১৮৬ রান করে রংপুর রাইডার্স। জবাবে খেলতে নেমে রোমাঞ্চ ছড়ালেও রংপুর বোলারদের দাপটের সামনে ৯ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি খুলনা। এর আগে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রান করে মোহাম্মদ মিঠুনের চিটাগং। লক্ষ্য তাড়া করতে নেমে জর্জ মুন্সে ও জাকের আলী অনিকের মারমুখী ব্যাটিংয়ে জয়ের আশা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান করে সিলেট। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।